আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 40, আর সময় তোমায় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমায় থাকবে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, আর পঞ্চম অধ্যায় 20 শতকের ইউরোপ। এই তিনটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম 10 মিনিট থাকবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নে মানে 1 করে 1 × 8 = 8। প্রথম, ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল 1790, 1815, 1830, 1848 খ্রিস্টাব্দে, দিতে হবে 1830 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ক্যাভুর, ম্যাসিনি, গ্যারিবল্ডি, ভিক্টর ইমানুয়েল, উত্তর হবে ম্যাসিনি। পরের প্রশ্ন, রেজিমেন্টো কথাটির অর্থ হল নবজাগরণ, জাতীয়তাবাদী ঐক্য, মুক্তিচিন্তা বিরোধী, উত্তর হবে নবজাগরণ। পরের প্রশ্ন, সর্বপ্রথম শিল্প বিপ্লব দেখা যায় ফ্রান্সে, ইতালিতে, জার্মানিতে না ইংল্যান্ডে, উত্তর হবে ইংল্যান্ডে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি, আর্নল্ড টয়েনবি, কার্ল মার্কস, কার্টরাইট, উত্তর হবে অগাস্তে ব্ল্যাঙ্কি। পরের প্রশ্ন, সুয়েজ খাল প্রবাহিত হয়েছে তুরস্কের মধ্য দিয়ে, ফ্রান্সের মধ্য দিয়ে, মিশরের মধ্য দিয়ে, আরবের মধ্য দিয়ে, উত্তর হবে আরবের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম ব্যবহার করেন কার্ল মার্কস, রবার্ট আওয়েন, চার্লস ফ্যারুয়ের, সেন্ট সাইমন, উত্তর হবে রবার্ট আওয়েন। পর হচ্ছে, মালয়ে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশরা, ডাচরা, ফরাসিরা না পর্তুগিজরা, উত্তর হবে পর্তুগিজরা। পরে রয়েছে, মুক্তিদাতা যার বলা হয় প্রথম আলেকজান্ডারকে, দ্বিতীয় আলেকজান্ডারকে, দশম চার্লসকে না হিটলারকে, উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। পরে হচ্ছে, রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে 1904, 1905, 1906 না 1918 খ্রিস্টাব্দে, উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। রয়েছে বিভাগ খ, 2 দাগে রয়েছে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নে মানে 1 করে 1 × 8 = 8। প্রথম, কয় দাগে রয়েছে একটি বাক্য উত্তর দাও যে কোনো 4টি। প্রথম, চীনকে উন্মুক্ত দ্বারনীতি ঘোষণা করেন, উত্তর হবে জন হে। পরের প্রশ্ন, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন, উত্তর লিখবে রিচার্ড আর্করাইট। পরের প্রশ্ন, দাস ক্যাপিটালের রচনা করেন কে, উত্তর লিখবে কার্ল মার্কস। পরের প্রশ্ন, বা দাস ক্যাপিটাল কে রচনা করে, উত্তর লিখবে কার্ল মার্কস। পরের প্রশ্ন, কূটনীতির রাজপুত্র কাকে বলে, উত্তর লিখবে মেটারনিককে। পরের প্রশ্ন, কার্লসবার্গ ডিগ্রি কে চালু করেন, উত্তর লিখবে মেটারনিক। পরে হচ্ছে ক্ষয় দাগে সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো 2টি। প্রথম, লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। প্রশ্ন, বিসমার্কের উদ্যোগে ডেইকাইজার বুন্ড গড়ে ওঠে, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের প্রশ্ন, মেটারনিক ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। গয়দাগের নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো 2টি। প্রথম বিবৃতি, 19 শতকের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ে শিল্পায়ন শুরু হয়। প্রথম ব্যাখ্যা, ইংল্যান্ডের অভিজ্ঞতার ভিত্তিতে ইউরোপে কয়েকটি দেশে শিল্পায়নের সূচনা হয়। খ, প্রতিটি দেশেই শুধুমাত্র সরকারি উদ্যোগে শিল্পায়ন সংগঠিত হয়। গ, এই শিল্পায়ন ছিল দীর্ঘ প্রস্তুতির ফল। উত্তর হবে ক নম্বর ব্যাখ্যাটি, ইংল্যান্ডের অভিজ্ঞতার ভিত্তিতে ইউরোপে কয়েকটি দেশে শিল্পায়নের সূচনা হয়। পরের বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম ব্যাখ্যা, প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানির আত্মসমর্পণের জন্য। খ, প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষশক্তির আত্মসমর্পণের জন্য। গ, ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটা, ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। 3 নম্বর বিবৃতি, মেটারনিক অস্ট্রিয়ায় সাম্রাজ্যের সংহতি ও প্রচলিত শাসন ব্যবস্থাকে ধরে রাখতে সচেষ্ট হন। ব্যাখ্যা হবে,
ক নম্বর ব্যাখ্যাটি রয়েছে অস্ট্রিয়া ছিল ইউরোপের একমাত্র রাজতান্ত্রিক রাজ্য। খ ফ্রান্স নয়, অস্ট্রিয়াই ছিল জাতীয়তাবাদী আদর্শের স্নায়ুকেন্দ্র। গ অস্ট্রিয়া সাম্রাজ্য ছিল বহুজাতি অধ্যুষিত। সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটি, অস্ট্রিয়া ছিল ইউরোপের একমাত্র রাজতান্ত্রিক রাজ্য। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, প্রতি প্রশ্নের মান 2 করে, 2 গুণ 4 = 8। প্রথম, ভিয়েনা সম্মেলনের বিগ 4 বা 4 প্রধান কারা ছিল? উত্তর লিখবে, ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে বিগ 4 বা 4 প্রধান বলা হয়। পরে রয়েছে জোলভেরাইন কি? জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলভেরাইন নামে পরিচিত। পরে রয়েছে ফ্যাক্টরি প্রথা কী? শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এইসব কারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পোৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানাভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। পরে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলে? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। প্যারা চেঞ্জ করে লিখবে, 19 শতকের তৃতীয় দশক পর্যন্ত অর্ণসংকুল ও সমুদ্র বেষ্টিত আফ্রিকা ছিল ইউরোপদের কাছে অজ্ঞাত। তখনও পর্যন্ত বা ইউরোপীয়দের কাছে অজ্ঞাত। তখনও পর্যন্ত এই মহাদেশে সভ্য জগতের কোনো মানুষের পা পড়েনি, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এটাকে তোমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। পরে হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? যখন কোনো শক্তিশালী জাতি বা রাষ্ট্র অপেক্ষিত দুর্বল কোনো জাতি বা রাষ্ট্রের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে এবং সেখানকার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি সব কিছুর ওপর নিজেদের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চালায়, তখন তাকে সাম্রাজ্যবাদ বলে। পরে হচ্ছে রক্তাক্ত রবিবার কী? 1905 খ্রিস্টাব্দে 9ই জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল 1 রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, 2 সংবিধান সভা আহ্বান, 3 শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1000-এর বেশি শ্রমিক নিহত ও 2000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। পরে হচ্ছে এপ্রিল থিসিস কী? রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবের দ্বারা বুর্জোয়া শ্রেণী শাসন ক্ষমতা দখল করে। এরপর বলশেবিক নেতা লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে বলশেবিক কর্মীদের সামনে 16ই এপ্রিল অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে তার নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন এবং বুর্জোয়াদের হাত থেকে বলশেবিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন। এটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। চৌদ্দপা নীতি কী? বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করেন তা 14 দফা নীতি নামে পরিচিত। পরে হচ্ছে উগ্র জাতিবাদ বলতে কী বোঝো? ঊনবিংশ শতকের শেষ ও বিংশ শতকের প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদী ভাবধারা প্রচারিত হয়। এই জাতীয়তাবাদীগণ নিজ জাতিকে শ্রেষ্ঠ, অন্যান্য জাতিগুলিকে নিকৃষ্ট বলে প্রচার করে এবং অন্য জাতির ওপর বল প্রয়োগ করে আধিপত্য প্রতিষ্ঠার কথা বলে। এই ভাবধারা উগ্র জাতীয়তাবাদ নামে পরিচিত। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কী নীতি গ্রহণ করেন? 4th ফ্রেডেরিক উইলিয়ামের পরবর্তী রাজা প্রথম উইলিয়াম প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের নীতি। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামের লক্ষ্য বাস্তবিত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেন। ক রাজতন্ত্রে বিশ্বাসী। রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা।
যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখো, খ দিয়ে পয়েন্ট করবে রক্ত ও লোহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রীতিনীতির ওপর নয়, রক্ত লোহ নীতির ওপর আস্থাশীল ছিলেন। প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে, ডবল ইনভার্ট করার মধ্যে রাখবে, বিসমার্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লোহ নীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। গ সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি প্রতিনিধি সভার মতো। গ দিয়ে পয়েন্ট করে সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ 1864 খ্রিস্টাব্দে, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ 1871 খ্রিস্টাব্দে। পয়েন্ট করে উপসংহার। কূটনীতির জাদুকর বিসমার্ক কূটকৌশল এবং রক্ত ও লোহনীতির দ্বারা জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ঐতিহাসিক হ্যাজেন মনে করেন তার কাছে বাস্তব কূটনীতি ছিল মুখ্য, ন্যায়নীতি ছিল গৌণ। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আলোচনা করো। 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাতত শান্তির আড়ালে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। শান্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সহস্র শান্তির যুগ নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ইউরোপে শান্তিভঙ্গ হয় এবং প্রথমে বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন বলকান জাতীয়তাবাদ। এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের বিভিন্ন জাতি স্বাধীনতার দাবিতে ক্রমেই সোচ্চার হয়ে ওঠে। সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনিয়া নামে দুটি প্রদেশ সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বার্লিন চুক্তি দ্বারা তাদের জোর করে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। তাই প্রদেশ দুটিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। 2. ঔপনিবেশিক সংঘাত। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে আগে শিল্পায়ন ঘটায় তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ বিস্তারে এগিয়েছিল। জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে পরে শিল্পায়ন ঘটায় তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজার অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সঙ্গে তাদের সংঘাত বেঁধে যায়। 3 দিয়ে পয়েন্ট করবে মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকার মরক্কোয় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেয়। ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কে অবনতি ঘটে। 2. সেরাজাবো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সেরাজাভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়ায় হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদিসহ একটি চরমপত্র পাঠায়। উপসংহার। অস্ট্রিয়ার চরমপত্রের কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলির বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরে বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবাদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। পরে হচ্ছে 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট মহামন্দা নামে পরিচিত। মহামন্দার কারণ। 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল, যেমন 1. উৎপাদন বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য হয়।
রপ্তানি হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধ ও তার আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ও ভোগ্যপণ্য বিক্রির ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে। ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। 3. কৃষকদের দুরবস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারের কৃষি পণ্যের চাহিদা ও মূল্য উভয় দ্রুত কমতে থাকে, ফলে কৃষকরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় বা পণ্য বিক্রি করে যথাযথ দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। 4. শেয়ার বাজারে ধস। 1920-এর দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারের শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1929 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনীতি সংকটের সম্মুখীন হয়। 5. স্বর্ণ সংকট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপের বহু দেশ নিজের দেশের সোনা আমেরিকায় রপ্তানি বিনিময়ে আমেরিকা থেকে নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে। এভাবে ইউরোপের সোনা আমেরিকায় চলে যায়, কিন্তু যুদ্ধের পর বহু দেশ আমেরিকা থেকে আমদানি বন্ধ করে দিলে নিজেদের দেশে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু প্রেরণ বন্ধ করে, ফলে মার্কিন অর্থনীতির ক্ষতি হয়। উপসংহার। 1929 খ্রিস্টাব্দে মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকায় ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প বাণিজ্যের প্রভূত ক্ষতি হলে দেশের তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক E.H. কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার অবস্থার সম্মুখীন হয়। পরের প্রশ্ন, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল? দশম চার্লসের রাজত্বকালে 1830 খ্রিস্টাব্দে মাত্র 3 দিনের রক্তপাতহীন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের অলিয়েন্স বংশের সূচনা হয় এবং এই বংশের রাজা লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন লাভ করে। তার প্রতিষ্ঠিত রাজতন্ত্র জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে লুই ফিলিপ তথা জুলাই রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পয়েন্ট করে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। বিভিন্ন ঐতিহাসিক এই বিপ্লবের জন্য বিভিন্ন কারণকে দায়ী করেন, যেমন 1 দিয়ে পয়েন্ট করে শ্রমিকদের ক্ষোভ। দেখো, আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে 1840-এর দশকের খরা বা 1840-এর দশকে খরা। 3 দিয়ে পয়েন্ট করবে ভোটাধিকারের দাবি। ভালো করে দেখে নাও। শেষ পয়েন্ট করবে উপসংহার। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ। বিভাগ ঙতে তোমাদের রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি। 3টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান থাকবে তোমাদের 8। প্রথম, ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনি ও তার ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও উত্তরটা। শুরু করবে, প্রাচীন সভ্যতার লীলাভূমি ইটালি ফরাসি বিপ্লবের আগে বিভিন্ন ছোট বড় পরস্পর বিরোধী রাজ্যে বিভক্ত ছিল। ফলে সম্রাট নেপোলিয়ন এই রাজ্যগুলি জয় করে ঐক্যবদ্ধ করলেও তার পতনের পর ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিকে আবার বিভিন্ন রাজ্যে বিভক্ত করে সেখানে অস্ট্রিয়া সহ বিভিন্ন বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। পয়েন্ট করবে জোসেফ ম্যাসিনি ও ইয়ং ইটালি আন্দোলন। 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে ইটালির জাতীয়তাবাদীরা রাজনৈতিক ঐক্যের দাবিতে আন্দোলন শুরু করে। এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন জোসেফ ম্যাসিনি। ঐতিহাসিক গ্রেনভিলের মতে ম্যাসিনি ছিলেন ইটালির প্রজাতান্ত্রিক ঐক্যের মস্তিষ্ক এবং বিধিপ্রেরিত নায়ক। 1 দিয়ে পয়েন্ট করে প্রথম জীবন। ম্যাসিনি ছিলেন দেশপ্রেমিক, সুলেখক, চিন্তাবিদ, বাগ্মী ও বিপ্লবী। তিনি ইটালির জেনোয়া প্রদেশে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি স্বাধীন ও ঐক্যবদ্ধ ইটালির স্বপ্ন দেখতে শুরু করেন। প্রথম জীবনে তিনি কার্বোনারি নামে এক গুপ্ত সমিতিতে যোগ দিয়ে ইটালিকে বিদেশি শাসনমুক্ত করার চেষ্টা করেন, কিন্তু শীঘ্রই এই আন্দোলনের দুর্বলতা উপলব্ধি করে তিনি এই দল ত্যাগ করেন। বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে কারাদণ্ড ও নির্বাসন দেওয়া হয়।
2 আদর্শ। ম্যাসিনি উপলব্ধি করেন যে ইটালির ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হলো অস্ট্রিয়া। অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে তিনি ইটালির যুব শক্তিকে ঝাঁপিয়ে পড়তে অনুরোধ করেন। তার আদর্শ ছিল বিদেশি শক্তির সহায়তা ছাড়া ইটালিবাসী রক্ত ঝরিয়ে দেশে স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে। 3 ইয়ং ইটালি দল গঠন। দেশবাসীকে দেশপ্রেম উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ম্যাসিনি নির্বাসিত অবস্থায় ফ্রান্সের মাসাই শহরে 1832 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি বা নব্য ইটালি নামে যুবদল প্রতিষ্ঠা করেন। এই দল শিক্ষা, আত্মত্যাগ ও চরিত্র নিষ্ঠার দ্বারা দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধের প্রসার ঘটানোর উদ্যোগ নেয়। এই দল শীঘ্রই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। 1833 খ্রিস্টাব্দের মধ্যে এই দলের সদস্য সংখ্যা 30,000-এ পৌঁছায়। ম্যাসিনি ইয়ং ইটালি নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। 4 ফেব্রুয়ারি বিপ্লব। 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলে ইটালিতেও ব্যাপক জাগরণ দেখা দেয়। ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেপলস, মিলান, লম্বার্ডি প্রভৃতি রাজ্যেও তীব্র আন্দোলন শুরু হয়। পিডমন্ট, সার্ডিনিয়ার রাজা চার্লস অ্যালবার্ট অস্ট্রিয়ার বিরুদ্ধে এই আন্দোলনে নেতৃত্ব দেন। এই সময় ম্যাসিনি নির্বাসন ছেড়ে ইটালিতে ফিরে এসে ইয়ং ইটালির সদস্যদের নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তার নেতৃত্বে রোম ও ট্যাক্সানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 5 ব্যর্থতা। সংগঠনের অভাব। অস্ট্রিয়া ও ফরাসি শক্তির তীব্র দমননীতির ফলে ইয়ং ইটালির আন্দোলন স্তব্ধ হয়। শেষ পর্যন্ত তার আন্দোলন ব্যর্থ হয়ে যায়। রোম ও টাস্কানির প্রজাতন্ত্র ধ্বংস হয়। ম্যাসিনি ভগ্নহৃদয়ে বাকি জীবন লন্ডনে কাটান। উপসংহার। ম্যাসিনি ব্যর্থ হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি ইটালিবাসীর মনে দেশপ্রেমে যে আগুন জ্বালিয়েছিলেন তা পরবর্তীকালে ইটালির ঐক্য আন্দোলনকে শক্তিশালী করে। ম্যাসিনির বিফলতা ছিল এক মহান বিফলতা মাত্র। ঐতিহাসিক লিপসন বলেছেন যে, ইনভার্টেড কমার মধ্যে রাখবে, নতুন ইটালির স্রষ্টাদের মধ্যে ম্যাসিনি এক অবিস্মরণীয় স্থান অধিকার করে আছেন। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল? লেখা শুরু করবে। ইউরোপ দেশের মধ্যে সর্বপ্রথম ইংল্যান্ডে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে শিল্প বিপ্লব সংগঠিত হয়। মহাদেশীয় ভূখণ্ডে অবস্থিত ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, হল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে শিল্পায়ন শুরু হয় আরও 50 থেকে 100 বছর পর। পয়েন্ট করবে, ইংল্যান্ডের সর্বপ্রথম মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ। সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার বা মহাদেশীয় ভূখণ্ডে শিল্পায়ন দেরিতে হওয়ার কারণগুলি ছিল: 1 অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ইংল্যান্ডে কয়লা ও লোহার প্রাচুর্য। 2 বস্ত্রশিল্পের অনুকূল স্যাঁতস্যাঁতে আবহাওয়া। 3 তীব্র বায়ু ও জলশক্তি শিল্পের বিকাশে যথেষ্ট সহায়তা করেছিল। এত কিছু প্রাকৃতিক সুবিধা একত্রে মহাদেশীয় ভূখণ্ডের দেশগুলিতে ছিল না। 2 বাজার। ইংল্যান্ড নিজের দেশে বিক্রি করার পর তার উদ্বৃত্ত শিল্পপণ্য তার বিভিন্ন উপনিবেশের বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল। উপনিবেশের অভাবে অন্যান্য দেশগুলি সে সুযোগ পায়নি। সুলভ শ্রমিক। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ডের কারখানাগুলিতে প্রচুর সংখ্যায় সুলভ শ্রমিকের যোগান ছিল, কিন্তু মহাদেশের অন্যান্য দেশগুলিতে সুলভ শ্রমিকের যথেষ্ট অভাব ছিল। 4 কৃষির অগ্রগতি। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষি উৎপাদনও যথেষ্ট বৃদ্ধি পায়, ফলে 1 শিল্পের কাঁচামাল উৎপাদন বৃদ্ধি পায়। 2 শ্রমিকদের জন্য সস্তায় খাদ্যের ব্যবস্থা করা সম্ভব হয়। 3 কৃষকদের শিল্পদ্রব্য কেনার চাহিদা বাড়ে। কৃষিক্ষেত্রে এতটা অগ্রগতি মহাদেশীয় ভূখণ্ডের দেশগুলিতে ঘটেনি। 5 বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি। ইংল্যান্ড সপ্তদশ শতকের মধ্যে
কৃষি নির্ভর রাষ্ট্র থেকে বাণিজ্য নির্ভর রাষ্ট্রে পরিণত হয়। বিদেশের সঙ্গে বাণিজ্যের ফলে ইংল্যান্ডের অর্থনীতি খুবই শক্তিশালী হয়ে ওঠায় তারা শিল্প প্রতিষ্ঠায় বিপুল অর্থ বিনিয়োগের সুযোগ পায়, কিন্তু অন্যান্য দেশগুলির বাণিজ্যে এরূপ সমৃদ্ধি আসেনি। 6. যোগাযোগ ও পরিবহন। সমুদ্রবেষ্টিত ইংল্যান্ডের নৌশক্তি ছিল বিশ্বে সর্বশ্রেষ্ঠ। পণ্যবোঝাই ব্রিটিশ জাহাজগুলি সমুদ্রপথে পৃথিবীর সব দেশে অনায়াসে যাতায়াত করতে পারত। 2. দেশের উপকূলে অবস্থিত অসংখ্য বন্দর থেকে খাল ও নদীপথে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে সুবিধা ছিল যথেষ্ট উন্নত। অন্যান্য দেশগুলির যোগাযোগ ব্যবস্থা ইংল্যান্ডের তুলনায় খুবই পিছিয়ে ছিল। 7. বৈজ্ঞানিক আবিষ্কার। অষ্টাদশ শতকের বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের শিল্পায়নে যথেষ্ট সহায়তা করেছে, যেমন উড়ন্ত মাকু, স্প্রিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল, পাওয়ারলুম প্রভৃতি যন্ত্রগুলি বস্ত্রশিল্পে যথেষ্ট উন্নতি ঘটায়। 2. বাষ্পীয় ইঞ্জিন, ব্লাস্ট ফার্নেস, নিরাপত্তাবাতি প্রভৃতি আবিষ্কার কলকারখানাগুলি চালানোর পক্ষে সহায়ক হয়। অন্যান্য দেশ বৈজ্ঞানিক আবিষ্কারগুলি ইংল্যান্ডের মতো ব্যবহারের সুযোগ পায়নি। উপসংহার: ইংল্যান্ডের শিল্পায়ন সব উপাদানই ছিল বলে সে দেশে শিল্পায়নের বিকাশ সর্বপ্রথম শুরু হয়েছিল। অন্যান্য দেশে দেখা যায় যে একটি উপাদানের অস্তিত্ব থাকলেও অন্য একটি উপাদানের অস্তিত্ব না থাকায় তারা ইংল্যান্ডের তুলনায় পিছিয়ে পড়েছিল। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। রুশ নভেম্বর বা বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা কিন্তু বিভিন্ন ঘুরিয়ে আসতে পারে, দেখে নাও 3 রকমভাবে আসতে পারে, রুশ, নভেম্বর আর বলশেভিক। যেটাই হোক না কেন উত্তরটা কিন্তু একই হবে। দেখে নাও, উত্তর লেখা শুরু করবে, আমি আর মুখে বলছি না, পয়েন্ট করবে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে। অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষকদের দুরবস্থা। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। 2 থেকে রয়েছে শ্রমিকদের দুরবস্থা। 3 দিয়ে পয়েন্ট করবে অধিকারহীনতা। 4 রাসপুটিনের ভূমিকা। 5 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 6 রুশীকরণ নীতি। 7 বুদ্ধিজীবীদের অবদান। 8 প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 9 এপ্রিল থিসিস। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করলে যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি এবং তার পাশাপাশি প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক উত্তরসহ সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।